সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 90। অভ্র শরীর আর সাড়া দেয় না, পা দুটো অবশ হয়ে আসে, সে মাটিতে বসে পড়ে, দুহাতে মাথা চেপে ধরে চিৎকার করে ওঠে। গলা দিয়ে শব্দ বের হয় না, তার চোখ দুটো স্থির হয় মৃতদেহতা দেখে। ডেভিডের বুকের মাঝে গেঁথে আছে একই ছুরি, যাতে লেখা ডাবলে। হ্যাঁ, এই ছুরিটাই গতকাল রাতে সে ডেভিডকে উপহার দিয়েছিল। ডেভিডের মুখ এমনভাবে থেতলে দেওয়া হয়েছে যেন মুখ মস্তিষ্ক কোনো সুস্থ মানুষের কাজের মধ্যে পড়েনি। দৃশ্যটা সহ্য করতে পারছে না কেউই, কিন্তু অব্র সেই বিকৃত দেহটিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদছে। ডেভিড তার বুকের বাপাসটার মাংস ছিঁড়ে নিয়েছে, দেখে মনে হচ্ছে যেন কোনো ভারী যান তার বুকের উপর দিয়ে চলে গেছে। বলিষ্ঠ শরীরটা পড়ে আছে প্রাণহীন, রক্ত শূন্য হয়ে। লোকের মুখে একটি কথা প্রচলিত, যে অন্যকে হত্যা করে সে একদিন কোনো না কোনোভাবে প্রতিশোধের শিকার হয়ে নিজেও অন্যের হাতে মরে। তবে কি এটাই নির্মম শাস্তি? একদিন অব্রের কপালেও লেখা আছে। ঠিক এমন সময় পুলিশ গাড়ির সাইরেন বেজে উঠল। যেহেতু ডেভিডের লাশ রাস্তা থেকে উদ্ধার হয়েছে, তাই ঘটনাটি দ্রুতই পুলিশের কাছে পৌঁছে গেছে। লাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং ঠান্ডা মাথায় সংঘটিত একটি নৃশংস হত্যা। এরিক ছুটে সে অব্রকে ডেভিডের দেহ থেকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু শোক ভেঙে পড়া অব্রকে সামলানো অসম্ভব হয়েছিল। শেষমেশ পুলিশ এসে অব্রকে ডেভিডের লাশ থেকে সরিয়ে দেয়। ইংল্যান্ডের ইঘাম শহর শান্তিপূর্ণ, সিমসাম অপরাধ শব্দটি এখানে অভিধানিক নেই। শহর জুড়ে গাছপালা, নীরব শান্ত, এক অপূর্ব প্রতিচ্ছবি। অথচ এমন এক শহরে ঘটে গেল এক ভয়াবহ লোমহর্ষ হত্যাকাণ্ড। ডেভিডের মৃত্যুর পর তার ঘনিষ্ঠজনদেরই নয়, পুরো শহরই স্তব্ধ করে দেয়। কারো কল্পনাও ছিল না এমন কিছু ঘটতে পারে এই শহরে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুরো ক্রাইম সিন করে দেয়। তদন্তের স্বার্থে কোনো কিছুতে স্পর্শ করাতেই দ্রুত ডেভিডের লাশ কফিন ব্যাগে ভরে ফেলে। কিন্তু সেই শেষ মুহূর্তেই যখন কফিনের ব্যাগে চেন টানা হচ্ছিল, মুখটা ঢাকাই ছিল, তখন অব্রের বুক কেঁপে ওঠে কি যেন একটা ভেবে। শেষবারের মতো সে দেখে ডেভিডের বিকৃত মুখটি, যেটা তার চেনার মতো ছিল না। সে চেনার বিভৎসতা তার জীবনকে দগ্ধ করে। ডেভিডের বুক থেকে ছুরিটা বের করে আলতো হাতে রাখা হয় পুলিশ অস্ত্র প্রমাণ বক্সে, অথচ ওইটা যে অব্র নিজেই ডেভিডকে দিয়েছে উপহার স্বরূপ। আর এখন সেটাই খুনের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কেউ ইচ্ছে করে এই ছুরিটা ব্যবহার করেছে যেন ঘটনাটি সাজিয়ে অব্রকে ফাঁসানো যায়। কিন্তু কে এমন শত্রুতা করতে পারে? কে এতটা ঠান্ডা মাথার খুনি? এই প্রশ্নের জবাব মেলেনি। তার আগেই এরিক দ্রুত অব্রকে টেনে গাড়িতে ভেতর বসিয়ে দেয়। বস, এখন মাথা ঠান্ডা রাখেন, উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ। এটা অলরেডি পুলিশ কেস হয়ে গেছে, আর কিছুই আপনার দেওয়া যাবে না। কিন্তু অব্র কিছু শুনতে পাচ্ছিল না, না এরিকের কথা, না আশেপাশের কোলাহল। চোখের সামনে শুধু ঘোলাটে ঘুরপাক খাচ্ছিল ডেভিডের মুখখানি। সে ঘুষিতে অব্রের দাঁতে চামড়া ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। এক লাইন স্কিপ করে ফেলছি। হঠাৎই অব্র এক ঝটকা সামনের কাচের গাড়ির মধ্যে ঘুষি বসিয়ে দেয়। মুহূর্তে কাচের ফাটল ধরে, চারপাশ থমকে দাঁড়ায় সবাই। সেই ঘুষিতে অব্রের হাতে চামড়া ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ে। রক্তে লাল হয়ে ওঠে তার আঙ্গুল, কবজি, নিচু পৃষ্ঠ। এরিক ভয়ে ভীত হয়, হাত ধরতে এগিয়ে এলো অব্রের। নিজেকে ধরতে রাখতে পারছে না, এক দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। রাস্তার পাশে হাঁটু গেড়ে বসে, গরম রক্তাক্ত হাতে নিজের মাথার চুল আঁকড়ে ধরে নির্মম চিৎকারে ফেটে পড়ে। ডেভিড, কই তুই? কই? কে তোর এমন করলো? কে কাইরা নিল? আমি সিরা বাহির করুম ওর কলিজা, ওই সুরের বাচ্চা কে? চিৎকার করে আকাশ ভারী করে ফেলল সে। চোখের তীব্রতা, চোখের ভাষা, ভঙ্গিমায় বিষণ্ণতা এক মুহূর্তেই পুরো বেদনায় মানুষটাকে যেন উল্টে দিয়েছে। জানোয়ার? কোন জানোয়ার এই কাজ করলো? এরিক ও অন্যরা কিছু বুঝে উঠতে পারছে না।
আধ ঘন্টার মধ্যে অব্র পৌঁছে যায় জিসার বাসায়। হাত হতে গড়িয়ে পড়া রক্ত, একসময় গাঢ় লাল দাগ ফেলে যাচ্ছিল। তার পথে একটা রুমাল শক্ত করে পেঁচিয়ে নিয়েছে, রক্তপাত বন্ধ করার চেষ্টা, কিন্তু শরীর যেন আর মানছে না। জিসার বাড়ির প্রধান দরজা খোলাই ছিল, তাই কলিং বেল না বাজিয়ে সরাসরি ভেতরে ঢুকে যায়। প্রবেশের মুহূর্তে দেহ থেকে বেরিয়ে আসে উত্তপ্ত, চোখে জমে ওঠে ক্রোধ, ঠোঁটে রাগ, পুরো বাড়ি কাঁপিয়ে তোলে। জিসা তখন ড্রয়িং রুমে বসেছিল, হঠাৎ অব্রকে সামনে দেখে চমকে ওঠে। অব্রের পরনে সাদা গেঞ্জি, কিন্তু তাতে লেগে আছে রক্তের গাঢ় ছাপ, হাত পেঁচানো রুমাল, রক্ত ভিজে লাল হয়ে উঠেছে সেইখানে। অব্র, কি হয়েছে তোমার? এমন কেন লাগছে? এই রক্ত কোথা থেকে এলো? অব্র এক ঝটকায় তার দিকে তাকায়, চোখের গভীর সন্দেহ এবং রাগ, কণ্ঠে তার স্বর কঠিন আর নিচু হয়ে রয়েছে। কত অভিনয় জিসা, আর কত অভিনয় জানিস তুই? জিসা হতভাগ। অব্র তাকে কখনো তুই করে বলে না, তবে এখন কেন? আমি কোনো অভিনয় করছি না, কি হয়েছে বলো। আমি সত্যি কিছু জানি না। হঠাৎ গর্জে ওঠে রাগে অব্র। ডেভিড খুন হয়েছে, সেটা তোর কাছে এখনো অজানা? এই কথাটা জিসার শরীরে যেন ঠান্ডা শিহরণ বইয়ে দিল। পেছনে দু কদম এগোতে গিয়েও সরে গেল, ভয়ার্ত মুখটা হতবিম্ব হয়ে পড়ল, কপালে ভাঁজ পড়ে গেল। সে তোতলাতে থাকে, কি বলছে এসব? আমি বিশ্বাসই করতে পারছি না। জিসা তড়িঘড়ি করে টেবিল থেকে নিজের ফোনটা তুলে নেয়, কাউকে ফোন করে নিশ্চিত হয় ডেভিড আর নেই। এই সত্য তাকে ভেতর থেকে চুরমার করে দেয়। ফোনটা হাত থেকে পড়ে যায়, সে ধপ করে সোফায় বসে পড়ে, মাথা চেপে ধরে। কিছুক্ষণ পর জিসা উঠে এসে অব্রকে একেবারে সামনে দাঁড়ায়, বলে ওঠে, তুমি ভুল ভাবছো অব্র, আমি ডেভিডকে মারিনি। তাকে মেরে আমার কি লাভ হতো? আমি তো কাল রাতে পার্টি শেষে সোজা ক্যাসিনোতে চলে যাই, আজ সকালে বাড়ি ফিরেছি। তুমি চাইলে যাচাই করে নিতে পারো। অব্র দাঁতে দাঁত চেপে চোখে আগুন দিয়ে বলে ওঠে, তোকে বিশ্বাস করবো আমি, তোর মতো মেয়েকে? জিসা শান্তভাবে বলে, কিন্তু দৃঢ় গলায় উত্তর দেয়, সেটা তোমার বিষয়, কিন্তু কোনো প্রমাণ ছাড়া তুমি আমাকে দোষারোপ করতে পারো না। যদি তোমার কাছে সত্যি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা নিয়ে আসো, আমি নিজের হাতে নিজেকে তোমার সামনে তুলে দিব, কিন্তু কোনো মিথ্যা অপবাদ আমি মেনে নিতে পারবো না। জানো তুমি বেঈমান শব্দটা আমি ঘৃণা করি, সেটাও তো জানো। কিছুক্ষণ নীরব থেকে অব্র হঠাৎ ঠোঁটে বিষাক্ত হাসি ফুটে ওঠে। আজ কিংবা আগামী 10 বছর পরেও যদি আমি জানতে পারি ডেভিডকে কে মেরেছে, সে যদি মরেও গিয়ে থাকে, আমি তাকে চিতা থেকে বা কবর থেকে তুলে এনে আবার মারবো। আর যদি সে জীবিত থাকে তবে তার কলিজা আমি টেনে আনবো। এই কথাটুকু শুনে জিসার গায়ে কাঁটা দিয়ে উঠলো, ভয়ানক দৃশ্যতা উচ্চারণ করলো। অব্রের প্রতিটি শব্দ যেন তার হৃদয় ভেদ করলো। ঠিক আছে, তাহলে তাই হোক। অব্রর এক মুহূর্ত দেরি না করে চুপচাপ জিসার বাড়ি থেকে বেরিয়ে আসে। অব্র কারো সাথে কোনো কথা বলল না, কারো কথায় কোনো কান দিল না, শুধু তার কাছে প্রমাণ চাই, প্রমাণ। তাকে যদি প্রতিশোধ নিতে হয় তবে সেটা হোক কঠিন ও নির্মম, কিন্তু প্রমাণের ওপর দাঁড়িয়ে। সে সিদ্ধান্ত নেয় প্রমাণ নিয়ে ফিরবে, অথচ সবকিছু গুড়িয়ে দেবে। তবে অব্র প্যালেসে ফিরে গেল না, সোজা চলে গেল গোপন ডেরার ডাবল এ হাউসে। এদিকে ও বারবার ফোন করছে অব্রকে, কিন্তু কোনো খোঁজ নেই। অব্র নিজেও জানে না ফোন কোথায় হারিয়ে গেছে। আজও এক ভার্সিটি গেছে, সেখানে গিয়েও খুঁজেছে অব্রকে, কিন্তু সেখানে তার কোনো চিহ্ন নেই। দুশ্চিন্তার প্রলোভে পাগল পায় মেয়েটা, কিন্তু আশাপো অসহায়। সেও জানতেও পারে নাই যে ডেভিড আর বেঁচে নেই। তাই কেবল সে অব্রকে হঠাৎ উধাও হয়ে যাওয়া দেখে দুশ্চিন্তা। আশাপ চেষ্টা করে ডেভিডের সাথে যোগাযোগ করতে, কিন্তু ফোন লাগছে না। সে জানে না যে অব্র এখন উন্মাদ হয়ে ঘুরছে ডেভিডের খুনির সত্য জানার আশায়। ডাবল এ হাউসে পৌঁছার পর অব্র দীর্ঘক্ষণ চুপচাপ রেস্ট নেয়, রক্ত ভেজা হাতে চিকিৎসা করায়। এরিক যখন ডাক্তার এনে তার হাতে ব্যান্ডেজ করিয়ে দেয়, অব্র রক্তমাখা হাত দেখে গেঞ্জি খুলে আরেকটা গেঞ্জি পরে নেয়। তারপর শুরু করে তার আসল খেলা তদন্ত। কে সেই খুনি, কেন, কিভাবে ডেভিডকে মারলো? এরিক সহ সবাই চিন্তিত। এই খুনি যেহেতু পুলিশের কাছে পৌঁছে গেছে, তাহলে কোনো তদন্ত হবেই। তবে তদন্ত মানেই একটার পর একটা সিক্রেট বের হয়ে আসবে। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো নাকি সাপ বেরিয়ে আসে। ডাবল এ হাউসে একদিকে এই বড় দেওয়ালে ঝুলছে একটা মোটা ফ্রেমের বিশাল ছবি। ছবিটা ইতিহাস। ছবিতে 4 জন দাঁড়িয়ে রয়েছে, কালো রেসিং স্যুট পরে, হাতে হেলমেট ধরা। সবাই দাঁড়িয়ে আছে তাদের নিজ নিজ বাইকের পাশে। রাতের সময় পেছনে লন্ডনের বিখ্যাত ঝুলন্ত সেতু, টাওয়ার ব্রিজ।
মনে হচ্ছে তারা সদ্য শেষ করে এসেছে ভয়ঙ্কর বাইক রেস। ছবির মাঝখানে দাঁড়িয়ে আবরার খান অব্র, ডাবল এ গ্যাং এর লিডার। তার ডান পাশে ডেভিড ফার্নাজ, বাম পাশে জিসানা এবং শেষে এরিক এইডন। এই চারজন ছিল ডাবল এ গ্যাংয়ের মূল স্তম্ভ। কিন্তু আজ আজ ডেভিড মৃত। জিসা অব্র নিজের হাতে দল হতে বের করে দিয়েছে বিশ্বাসঘাতকতার কারণে। বাকি আছে শুধু অব্র এবং এরিক। এখন প্রশ্ন, অব্র কি পারবে তার গ্যাং রক্ষা করতে? সে কি পারবে তার গ্যাংকে নিরাপদ রাখতে? সে কি পারবে এরিককে বাঁচাতে? সে কি পারবে ডেভিডের খুনিকে বের করে আনতে? সে কি পারবে নিজেকে রক্ষা করতে? এবং সবচেয়ে বড় কথা, সে কি পারবে সব পাপের হিসাব চুকিয়ে তার চন্দ্রের সাথে নতুন একটা জীবন শুরু করতে? লন্ডনের আকাশে বৃষ্টি নেমেছে অনেক আগেই। ঘড়ির কাঁটা তখন রাত 11টা ছুঁই ছুঁই। মুন প্যালেসের ভেতরে ফিরে আসে অব্দ, নিস্তব্ধ নিষ্পলক ছায়ামূর্তি হয়ে। তার নীরবতার পেছনে রয়েছে প্রতিশোধের আগুন, বুকের ভেতর জমে থাকা হিংস্রতা। এই মুন প্যালেসের বিশালতাই তার নাম। সোনা, হিরে, মুক্তা, মার্বেল, রাজত্ব সবাই আছে এখানে। তবে এই প্যালেসের সবচেয়ে দামি রত্ন, মূল্যবান, হয়তোবাদ ওহু। তাকে রানী সিংহাসনে বসিয়েছে অব্র। এই ওহুই তো 20 বছরের সাধনার ফল। তার হৃদয়ের রানী। শয়নকক্ষে ঢুকে অপ্র দেখে ওহু বিছানায় বসে আছে, মুখে চিন্তার ছাপ, তাকিয়ে আছে দরজা দেখে, চোখে মুখে অভিমান, ঠোঁটে নীরবতা। অব্র বুঝে যায় ওহুর এই অবস্থার কারণ। ওহু নিজে থেকে কিছু বলে না অব্রকে দেখেও। ওহু চায় না প্রথমে সে নীরবতা ভাঙুক। এ নীরব যুদ্ধে শুরু, তাই অব্রও করে। অব্র এগিয়ে এসে কোমল কণ্ঠে বলে, রাতে খেয়েছো? ওহু নীরব, চোখ নামিয়ে রাখে। অব্র ফের জিজ্ঞাসা করে, চলো আমার সাথে খাবে। অব্র আলতো হাতে ওহুর হাত ধরে টান দেয়। তখন ওহুর রাগ ফেটে পড়ে। সারাদিন কোথায় ছিলেন আপনি? আমার কথা একবারও মনে হয়নি? এখন এসে ভালোবাসা নাটক করছেন? অব্র মাথা নিচু করে। ভুল তারই, জানে সে। চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, ছিলাম এক জায়গায়, ফোন হারিয়ে ফেলেছি। তোমার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সরি, মন খারাপ করো না। তর্ক করতে চাই না ওহু। ওহু বিরক্ত ভঙ্গিতে বলে, ঠিক আছে, করবো না তর্ক। তাহলে বলুন, কোথায় ছিলেন আপনি? অব্র এবার চোখ সরিয়ে ফেলে, নরম গলায় হাঁক ছড়ে। সেটা বলতে পারবো না। বাদ দাও, অনুরোধ করছি, জেদ করো না। ভুলে যাও সবকিছু। আমি আবারও বলছি সরি। ও হঠাৎ গলা নিচু করে বলে ওঠে, ঠিক আছে, ভুলে গেলাম। কিন্তু শুনুন, আগামী 23 তারিখ সিফাপুর বিয়ে। উনাকে এবার তুলে নিয়ে যাবে শ্বশুর বাড়ি। আমি বাংলাদেশে যেতে চাই, খানমহলে। এ কথায় অব্রের চোখে কাঁপন জাগে। গলার রগ চাপা দিয়ে বলে ওঠে, কিন্তু আমি তোমায় যেতে দেব না। আমিও যাচ্ছি না। ওহু বিস্ময়ে বলে, কেন যাবেন না? আপনার সাথে তো ঝামেলা হয়েছিল বড় চাচার, আমার সাথে নয়। আপনিই তো বলেছেন। তাহলে আমি কেন যাব না? অব্র একগালে এসে উত্তর দেয়, তীব্রতার ছিল মিশ্রিত। তুমি কতটা স্বার্থপর ওহু। তোমার বিয়ে করতে গিয়ে আমি নিজের বাবাকে ছেড়ে এসেছি। আর আজ সেই তুমি আমায় অপমান করে আমাকে মারিয়ে মহলে যেতে চাও। ওর চোখে অশ্রু রেখা। সে কাপা গলায় বলে, আমি কি ভোগ করছি না? ছোট থেকে যাদের সাথে জীবন কাটিয়েছি তাদের ছেড়ে এই প্যালেসে বন্দি হয়ে আছি। সারাদিন একা, আমার দম বন্ধ হয়ে আসে। একটু শ্বাস নিতে চাই আমি, শুধু একটাবার যেতে চাই। বিয়ে উপলক্ষে হলেও। অব্র এবার কঠিন হয়ে ওঠে, আমি তোমাকে যেতে দিতে পারবো না। তুমি এখন আমার স্ত্রী। আমার কথা মানা তোমার দায়িত্ব। আমার অপমানের অংশ তুমিও। তুমি চাইলে আলাদা হয়ে থাকতে পারো। প্লিজ ওহু, জেদ করো না। চলো একসাথে খেয়ে নেই। অব্র এক হাত বাড়িয়ে দেয়, সেই হাত যেটা ব্যান্ডেজে মোড়ানো। তখনই ওহুর চোখ পড়ে সেখানে। সে এতক্ষণ খেয়াল করেনি। চোখ তার বিস্ময়ে ফুটে ওঠে, তড়াক করে উঠে দাঁড়ায়। অব্রের হাত দুটো দেখে চিৎকার করে ওঠে, এই আঘাত কোথা থেকে পেলেন আপনি? কোথায় ছিলেন? কিভাবে হলো? বলুন আমাকে। অব্র নরম গলায় গভীরতা চেপে রাখে, আলতোভাবে হাত রাখে ওহুর মাথায়। বাদ দাও ওহু, সব জানতে হয় না। কিন্তু ওহু এবার থেমে থাকে না। রাগে কষ্টে তার না পাওয়া উত্তরগুলো জর্জরিত করে চিৎকার করে ওঠে, কি বাদ দিব আমি? আমার থেকে আপনি কি লুকাচ্ছেন? বলুন, কোথায় গিয়েছিলেন? কিভাবে কেটেছে আপনার হাত? অব্র গভীর শ্বাস নেয়, ঠান্ডা ভার হয়ে আসে তা। নিজেকে সামলাতে না পেরে কাচের জানালায় টুকরে দিয়েছে। বাদ দাও তো, এবার খেতে যাই। সারাদিন কিছু খাইনি। আমি জানি তুমিও খাওনি। চলো একসাথে খাই। ওহু অবাক হয়ে তাকায় অব্রের দিকে। তার চোখে সেই অব্র যে ব্যথা লুকিয়ে ভালোবাসা দেখাতে চায়, সে তো এমন না। কি লুকাচ্ছেন? আর কি লুকাচ্ছে তার অব্র তার থেকে? ওহুর অভিমান ভাঙে না, আরো তীব্র হয় তরতর করে। ভোলাতে পারবেন? আপনি খুব ভালো। বাহ, ইমোশনাল কথাও বলতে পারেন। সব চাপা ছিলেন
সবচেয়ে চাপা ছিলেন আপনি, তবে আজ আমি ভুল। আজ উত্তর দিয়েই যাবেন, তারপর খাবো। অব্রের ধৈর্যের ভাত এবার যেন টেকে না। হঠাৎ সামনে ফ্লাওয়ার বক্স প্রচণ্ড জোরে লাথি মেরে ফেলে দেয়, ভেঙে চুরমার হয় মার্বেল পাথরে পড়ে। এ দুনিয়ায় আমি জানোয়ার হয়ে থেকেছি এতক্ষণ যাবৎ, অথচ তোমার সামনে এসে মাথা নত করে দিয়েছিলাম। তুমি কি কোনোদিন বুঝবে আমাকে? আমার ভেতরে দহন যন্ত্রণা আগুন কোনোদিন টের পেয়েছো কি? একসাথে সংসার করো কিন্তু কখনোই বুঝতে চাওনি আমার এই নীরবতা। অহুর চোখে জল, ঠোঁট কামড়ে ধরে। যদি আমাকে কিছু না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো কি হচ্ছে আপনার সাথে? সবটা আমাকে কেন বলতে হবে? কথা ঘোরাচ্ছেন আবারও, উত্তর দিন। আচ্ছা দিন, কোথায় ছিলেন আপনি? বলবো না। বলবে না? নিশ্চিত ভালো কিছু করে আসেননি তাই বলবেন না। কোথা থেকে এসেছেন, কি করেছেন? বলতে কি দ্বিধা? কারণ কেন লুকাচ্ছেন আমার কাছে এতগুলো কারণ? খুব মুখ চলছে আজ তোমার। ঠিক আছে, এই মুখ আমি বন্ধ করছি। বলে হঠাৎই অব্র তার জিম পেটানো দেহটা থেকে গেঞ্জি খুলে ছুঁড়ে দেয় ফ্লোরে। রক্তমাখা ব্যান্ডেজ ধরা হাত বাড়িয়ে ওর গলা থেকে ওড়না সরিয়ে ফেলে। ও কিছু বোঝে ওঠার আগেই তার ঠোঁট দুটো অব্র নিজের আয়ত্তে নিয়ে নেয়। অব্রের হাত চেপে ধরে। ওহু প্রথমে ছোটার জন্য ছটফট করলেও তাদের নিঃশ্বাসের ঘনত্ব নিস্তবতা কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ে। বাড়ির আকাশে আবারও এক ফোঁটা বৃষ্টি চাঁদে ঢেকে যায় মেঘে। আলো আঁধারির খেলা জমে ওঠে প্যালেসের কোণে। ধীরে ধীরে একের পর এক একে অপরের মাঝে বিলীন হয়ে যেতে থাকে তারা। আর তখন এই সাইড টেবিলের ওপরে ওহুর ফোন বাজতে শুরু করে। হাওয়া কি जैसे चलता हूँ तो मैं रेत जैसे उदित हो। हवा के जैसे चलती हो तो मैंने जैसे उदित हो। कौन तुझे प्यार करेगा जैसे मैं करती हूँ। কিন্তু ফোন ধরার সময় নেই। ওহু পারেও না, চায়ও না ধরতে। সে অব্রের বলিষ্ঠ দেহের কঠিন বাঁধনে আটকে পড়ে। কংক্রিটের বিশাল প্রাচীর ঘেরা অন্দরের দেওয়াল, সাদা বিছানায় রক্তের ছিপে ছিপে দাগ, পালঙ্কের চাদরখানি কুঁচকে আছে। এক কোণায় চাঁদের ন্যায় চণ্ডবালা, ভয়ভীতি মিশ্রিত তাহার উজ্জ্বল মুখখানি। কেবল উষ্ঠজোড়া তার বারংবার কেঁপে উঠছে, আখি যুগল দ্বারা অশ্রু গড়িয়ে পড়ছে। হেক্সকি উঠে পড়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে চিহ্নিত করতে পারল না। কেউ নেই কক্ষে, সমস্ত বাতি নিভানো। বাইরে গুটগুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বজ্রপাতের উচ্চধ্বনি চণ্ডবালা নাড়িয়ে তুলছে। আকস্মিক দরজা ভেদ করে শব্দ হিত হয় কোন এক বলিষ্ঠ পুরুষের প্রতিচ্ছবি নজরবন্দি করল সে। তাকে দেখে পুনরায় কক্ষের কম্পন আওয়াজ তীব্র হলো। অব্র রুমে প্রবেশ করতে দেওয়ালের সুইচে হাত বুলিয়ে লাইট জ্বালিয়ে দিল। জানালার একপাশে লন্ডনের আকাশে কালো মেঘের ঘুমট ভাব দেখা যাচ্ছে। বিছানায় এক কোণে গুটিসুটি মেরে আছে ওহু, চোখ লালচে, গাল বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। অব্র চোখের কোণে দৃশ্যমান হয়ে সরাসরি সেদিকে তাকায়। বিছানায় বসে চামচে করে লোকমা তুলে ধরে ওহু ঠোঁটের কাছে। ওহু মুখ ফিরিয়ে নেয়। অব্র শান্ত কণ্ঠে বলে, খেয়ে নাও, আবার জেদ করো না, এতে ক্ষতি হবে তোমারই। কথাটি শুনে ওহুর বুকের ভেতরে আগুন জ্বলে ওঠে। তবুও কোনো জবাব দিল না। অব্র আবারও বলে, আমার সাথে তর্ক করতে যাবে কেন? কতবার বলেছি আজ আবার মন ভালো নেই। তুমি তর্ক করেই চলেছ, তাই রাগটা নিয়ন্ত্রণে ছিল না। ভেবে দেখো, বিয়ের পর আমি কখনো তোমাকে তুই করে সম্বোধন করিনি। সেখানে তোমার গায়ে হাত তোলা তো দূরের কথা। কথাটি শুনে ওর চোখ আকস্মিক বড় হয়ে গেল। কি? লোকটি নাকি তার গায়ে হাত তোলেনি? এই বিষময় মুহূর্তে অব্র সুযোগ বুঝে চামচটা ওহুর মুখে তুলে দিল। বাধ্য হয়ে ওহু সেই খাবারটুকু গিলে ফেললো। অব্র খাওয়া শুরু করলো। খাওয়ার ফাঁকে হালকা তাচ্ছিল্য সুরে বলে, জামাই অসুস্থ হলে তো বইয়েরা সেবা যত্ন করে, অথচ আমার হাত কেটে গেছে, উল্টো আমার বউকে খাওয়াতে হচ্ছে। ওহু নীরবে শুনলো সে কথা। কৈফিয়ত দেওয়া বা ফেরত দেওয়ার মতো কিছু সে বলল না। তারপর অব্র হাত বাড়িয়ে ওর মুখ লিপটে থাকা অগোছালো চুলগুলো আলতোভাবে সরিয়ে পেছনের দিকে করে ফিতা দিয়ে বেঁধে দিল। কোনো কিছু না বলে হঠাৎই নিজের বুকের ভেতর জড়িয়ে নিল ওকে। ওহু ছটফট করতে আবারও গর্জে উঠল অব্র, একটা শব্দ করলেও ভালো হবে না, চুপচাপ ঘুমাও, সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। সকালে কোমল আলোয় ঢাকার লন্ডনের আকাশ,
কুয়াশার ভেতরে ছড়িয়ে পড়েছে হালকা শীতের হাওয়া। আশাব বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করছে। আচরণ প্রতিদিনের মতো আজও ওহুকে পৌঁছে দিচ্ছে। গাড়ি এসে থামলো অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রবেশদ্বারে। ধূসর পাথরে দেওয়াল, শ্যাওলা ধরা গেছে গেটে। শত বর্ষের ইতিহাস যেন মিশে আছে এইখানে। ওহু সামান্য ভেতরে এগিয়ে আসে। আশা বিনিময় কণ্ঠে বিদায় জানায়। ওহু সোজা ক্যাম্পাসের ভেতরে পা বাড়ালো আর আশা ফিরতে লাগলো গাড়ির দিকে। ড্রাইভিং সিটে বসতে যাবে ঠিক তখনই পেছন থেকে এক নীরব নারী কণ্ঠ ভেসে আসে। এক্সকিউজ মি। আশাব ঘুরে দেখে, চমকে ওঠে আলকা, যার কারণে সে ওহুর সঙ্গে একসঙ্গে ক্লাস পর্যন্ত যেতে চায় না। সেই মেয়েখানে। আলকা এগিয়ে এসে প্রশ্ন করলো, আমাকে এড়িয়ে যাচ্ছেন মিস্টার? আশাফের ঠোঁটে এক নিঃশ্বাস ফেলে বলো, শিকার অবধি। জি ঠিকই ভেবেছেন, আমি আপনাকে এড়িয়ে চলছি। এবার প্লিজ আসুন। কিন্তু আলকা থামলো না, ফের বলে উঠল, তাহলে আমার চিঠির উত্তর দেবেন না? আশাব মনে মনে ফিরে গেল কয়েকদিন আগের সেই মুহূর্তে, যেদিন আলকা তার ফেরত দেওয়া ব্লেজারের ভেতরে গোপনে গুজে দিয়েছিল একটি চিঠি। তাদের সোজাসাপটা লেখা ছিল, আই লাভ ইউ মিস্টার আশরাফ তালুকদার। আশাব চিঠিটি পড়ে আর কিছু তখন থেকে আলকাকে এড়িয়ে চলছে, আর এখন সরাসরি বলে দিল, আমি আপনার চিঠি পেয়েছি মিস, কিন্তু দুঃখিত এবং দুঃখের সাথেই বলছি, আপনার প্রতি কোনো আগ্রহ নেই। আপনি আমার বোনের বন্ধু, সে কারণে আপনাকে সম্মান করি, এর বেশি কিছু নয়। কেন, আমি কি শুধু লন্ডনের মেয়ে বলে আমাকে আপনার কাছে ভালো লাগে না? নাকি আমি আপনার ভাবনার মতো নই, সত্যি আলাদা? এ শহরের মানুষের কৃত্রিমতা আমার ভালো লাগে না বলে মৃদু হাসলো আশরাফ। ওয়ান সাইড লাভ কি, তার কষ্ট আমার চেয়ে ভালো আপনি জানেন না মিস। আমার আপনার মতোই বর অন্য কোনো মেয়ের প্রতিও আগ্রহ জাগে না। আমি একই রকম। আমাকে ভুলে গেলে সেটা আপনার জন্য ভালো হবে। কথা শেষ করে সব গাড়িতে উঠে বসে। ইঞ্জিন শব্দ করে বেরিয়ে গেল বিশ্ববিদ্যালয়ের গেট থেকে গাড়িটি। আলকা স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, চোখে তার অদ্ভুত এক শূন্যতা। তারপর ধীরে ধীরে কাঁধের ব্যাগটি নিয়ে মলিন মুখে প্রবেশ করে ক্লাসরুমে। সেখানে অহু বসে অপেক্ষা করছিল শুধু তারই জন্য। আলকা এসে পাশে বসলো। বন্ধুর মুখে বিষগ্নতা নজর করলো অহুর। কি হয়েছে তোমার আলকা? অলকা চাইলো অহুর দিকে, মনে মনে ভাবলো সবকিছু কি অহু রাগ করবে, হয়তো বন্ধুত্ব ভেঙে ফেলবে, কিন্তু অহুর ক্রমাগত জোরাজোরিতে শেষমেশ মুখ হলো। সব শুনে অহু স্তব্ধ। তুমি আশা ভাইকে পছন্দ করো আর তুমি আমাকে বলবে না? জানো, তুমি সঠিক মানুষকে বেছে নিয়েছো। আমি আশা ভাইকে যতটা দেখেছি উনি ভীষণ ভালো মানুষ, কোনো খারাপ অভ্যাস নেই, মেয়েদের ব্যাপারে তো একদমই না। চিন্তা করো না, আমি আশা ভাইকে বুঝিয়ে বলবো। তোমাকে আমার ভাইয়ের বউ করে বাংলাদেশে নিয়ে যাব। এবার আসো অলকা, আমার হবু ভাবি যান। অলকা হেসে দিল, কিন্তু মুহূর্তের মধ্যে সে হাসি মিলিয়ে গেল বিষণ্ণতায়। তার মনে প্রশ্ন জাগলো, সে কি সত্যিই তার বউ হওয়ার মতো ভাগ্য নিয়ে এসেছে এই পৃথিবীতে? এদিকে খানমহল জুড়ে উৎসবের রং লেগেছে, প্রতিটি আলঙ্গনে বিয়ের সাজ। আঙ্গিনার ছাদে এমন বৃষ্টি টুপটাপ মিলিয়ে নতুন সুর তুলছে, ফুলের মালা, মিষ্টির গন্ধ, অতিথিদের কোলাহল জুড়ে রয়েছে খানমহল। তবে উৎসবের উজ্জ্বলতার ভেতরে কোথাও যেন লুকিয়ে আছে বিষণ্ণতা। খানমহলের পুরো বাসিন্দাদের চোখে এক অভাব স্পষ্ট। এখানে এই খানমহলে ছিল পূর্ণতা, তার মাঝে থেকে নেই দুটি মধ্যমণি। কিন্তু আজকে অনেকেই নেই। ওহুর মিষ্টি হাসি, তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি এই মহলে আর দেখা যায় না। অব্র রাগ, আশাবের নীরবতা সম্পূর্ণ দায়িত্ব কোথাও মিলিয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে শিফাও চলে যাবে এক নতুন দেশে, নতুন জীবনে। সবচেয়ে বড় অভাব আশাফ খানের, তার গভীর কণ্ঠ, দৃঢ় উপস্থিতি, মমতার ছায়া এই মহলের প্রাণ ছিল। দুপুরের পরপরই যুক্তরাজ্যের আকাশে হঠাৎই মন খারাপ করে হলো যেন। চারদিক জুড়ে ছড়িয়ে পড়লো টুপটাপ বৃষ্টির শব্দ। ইউনিভার্সিটি প্রাঙ্গণে পুরো ইট শহরের দেওয়াল গাঢ় সবুজ লান, আর পথের রাস্তা একাকার হলো বৃষ্টি ধরাতে। ক্লাস শেষ হয়েছে অনেক আগে, তবু অধিকাংশ স্টুডেন্ট বিল্ডিং এ দাঁড়িয়ে বা ছাউনির তলায় আশ্রয় নিয়েছে, কারণ বাইরে পা রাখতেই কাঁপিয়ে দেবে ঠান্ডা বৃষ্টির স্রোত। আলকা পাশে দাঁড়িয়ে আছে অহু, বৃষ্টির দিকে চেয়ে।
তার মতো করে আরো অনেকে আটকে পড়েছে স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি থামলে সকলের চোখে এক অধৈর্য ভাসছে যেন। সাদা শার্ট গুটিয়ে ইন করা, আর তার উপরে নেভি ব্লু ব্লেজার, গায়ে লম্বা টাই, সিনেমার ফ্রেম করা আশা চরিত্র। ওহুর হৃদস্পন্দন আচমকা বেড়ে গেল এই অবয়বটি দেখে। এ কি সত্যি অব্র? যতই সে কাছে আসতে ততই যেন চারপাশটা শুরু হচ্ছে ফিসফিস কানাঘুষা। প্রফেসর অব্র এখানে কেন? ইস কি হ্যান্ডসাম! আমার বয়ফ্রেন্ড না থাকলে ওনাকে নিয়ে ডেট করতাম। কি বডি! মনে হচ্ছে শর্ট ফিট যাবে। তারপর অবশেষে অব্র এসে দাঁড়ালো ওহুর সামনে। ভিজে যাওয়া হাওয়ায় ছুঁয়ে গেল দুজনের মুখ। তারপর মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। অব্রের ঠোঁট থেকে বের হলো মাত্র একটি বাক্য, কিন্তু তা উপস্থিতি সবার হৃদয়ে যেন বজ্রাঘাত করলো। কাম উইথ মিসেস অব্র। ওহুর গলা শুকিয়ে গেল সকলের সামনে এমন স্বীকারোক্তি। মিসেস অব্র নিজের পরিচয়কে সিলমোহর দিয়ে দিল এই চারটি শব্দ। ধীরে ধীরে অব্র হাত বাড়িয়ে দিল। কাঁপতে থাকা ওহু নিজে হাতটি ধরে, নিজেকে গুজে নেয় আশ্রয়স্থলে। ছাতার নিচে অব্র তাকে নিয়ে এগিয়ে চলল বৃষ্টি ভেজা পথে। ভিজে পাথরের ওপর তাদের পদচিহ্নর শব্দ মিলিয়ে গেছে বৃষ্টির ঝমঝম ধ্বনির সাথেই। দুপুরে ধূসর আকাশে অঝরে ঝরতে থাকা বৃষ্টির সুরে ভিজে গেছে। স্যাঁতসেঁতে বাতাস জানালার ফাঁক গলে বাহিরে ভেতরে ঢুকে পড়ছে। অব্র সিলিং এর এক হাতে ভার দিয়ে সাবধানে গাড়ি চালিয়ে যাচ্ছে, ব্যান্ডেজ করা হাতে তারও একই ভঙ্গিমায় নিষেধলা নেই কোনো। কান জুড়ে যাচ্ছে বাইরে থেকে আসা শব্দে। ক্ষণে ক্ষণে আগুনের মতো শিখা হয়ে উঠছে তার চোখ। ওহু এখনো রাগে ফুঁসছে। সে মেয়েদের কথাগুলো তার কান জুড়ে যেন বাজছে। তার রাগ হচ্ছে এটা ভেবেই। অব্র চোরা হাসিতে একবার তাকালো ওহুর দিকে, তারপর গলা নামিয়ে বলল, কি হয়েছে ম্যাডাম? এখনো রাগ পুষে রেখেছেন নাকি? ওহু রক্তিম চোখে অব্রের বুকের বাপাসটায় হাত রেখে নাটকী ভঙ্গিমায় বলে, উফ, আপনি যদি এভাবে তাকান আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে ম্যাডাম। ওহু কোনো কথা বলে না, টুকটুক করে ঘুষি বসিয়ে দেয় অব্রের বুকে। জানে এইসব কথাবার্তা কেবল তার মন ভোলানোর জন্যই হচ্ছে। ওপরে ড্যাশবোর্ডে রাখা ফোনে বেজে ওঠে এক সুরালো গান। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খোঁজে এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অব্র ফোনটি তুলল না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ফিসফিস করে বলল, আপনি কি খুব চলমান মানুষ জানেন? অব্র এবার গম্ভীর হেসে হো করে উঠল। কাল রাতের জন্য সরি ম্যাডাম, আজ তাই আপনাকে নিয়ে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। ওহু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি? অব্র চোখ দুষ্টু ঝিলিক নিয়ে এনে বলল, লন্ডনের মিলেনিয়ার ব্রিজে। এখানে কাপলটা লাভ লক করে আর নাম লিখে তালা লাগিয়ে দেয় আর চাবি ছুঁড়ে ফেলে দেয় নদীতে। বিশ্বাস করা হয় যদি কেউ সেই চাবি খুঁজে এনে তালা খুলে দেয় তবে বন্ধন ভেঙে যাবে, আর যদি না পারে তবে সেই সম্পর্ক অটুট থাকবে আজীবন। অব্র একটু হেসে ওঠে। অভিমানের পাতলা পর্দা ভিজে নরম করে তোলে। আমি দেখেছি এরকম কিছু, আমরাও যাচ্ছি তাহলে। ওহু ঠোঁটের কোণে হাসি ফুটতে দেখে অব্রেরও মন আলোয় ভরে ওঠে। হঠাৎই বাতাসে অব্র গুনগুনিয়ে ওঠে, আমি মনের দেওয়ালে সুখের খেয়ালে জ্বেলেছি যে তোমার আলো। তুমি চোখের আড়ালে কখনো হারালে হয়ে যাব এলোমেলো। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। গাড়ি এসে থামলো মিলিয়ান ব্রিজের কয়েক কদম আগে। ধীরে ধীরে বৃষ্টি ঝরছে। আকাশে আজ নীরবতার সঙ্গী এই মুহূর্তে। অব্র গাড়ির দরজা খুলে ধরতেই ওহু বেরিয়ে এলো। পায়ের শব্দ মিলিয়ে গেল ভেজা পথের সাথে। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। চারপাশে শীতল বৃষ্টির স্পর্শ। আকাশ জুড়ে ঘন মেঘ ধূসর কুয়াশা ছাড়িয়ে গেছে বাতাসে সাথে। রাস্তায় সবাই হাঁটছে নিজেদের মতো করে। কারো হাতে ছাতা, কারো কাঁধে রেনকোট, কারো বা কেবল পোশাকে ভেজা শহরের সুবাস। ডেভিডের মৃত্যু ভেতরে ভেতরে কাঁপিয়ে তোলে এখনো অব্রকে। তবু এই মুহূর্তে সে কাঁপুনি আড়াল করে দুজনে পৌঁছে গেছে এই ব্রিজে। যুগলোকার লাভ লক করে তাদের ভালোবাসার প্রতীক রেখে যেতে। সেখানে এক বৃদ্ধ তালা বিক্রেতার কাছ থেকে অব্র কিনলো একটা ছোট্ট মজবুত তালা। পকেট হতে মার্কার বের করে অব্র নিজের হাতে লিখলো ওহুর নাম, আর ওহু লিখলো অব্রের নাম। দুটি নাম লোহার গায়ে খোদাই করে রাখা হলো।
সময়ের স্রোতে অতিক্রম করার শপথ। তারপর দুজন মিলে তালাটা ব্রিজের একটি লোহার শিকলের সাথে লাগিয়ে দিল। অব্র চাবিটা অহুর হাতে দিয়ে দিল। অহু চোখে হাসি চাবিটা নিল। তারপর দুজন চোখ বন্ধ করলো, সর্বশক্তি দিয়ে হাত চালিয়ে ছুড়ে দিল চাবিটা সরাসরি নদীর মাঝে গিয়ে হারিয়ে গেল সেটি। চোখ খুলে অহু ধীর কণ্ঠে বলল, আমাদের কখনো কোনো দিন কেউ আলাদা করতে পারবে না খান সাহেব। ভীষণ ভালোবাসি আপনাকে। পেছন থেকে অব্র মৃদু হেসে প্রশ্ন ছুড়ে দিল, কবে থেকে ভালোবাসেন আমায় ম্যাডাম? অহুর ঠোঁটে খেলে গেল স্নিগ্ধ সে হাসি। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। এর অর্থ অহু নিজের অতীতে অনেক কিছু ভুলে গেছে, কিন্তু যেদিন টিএসসির মোড়ে বাইক রেসে প্রথমবার অব্রকে দেখেছিল, সেদিনই তার হৃদয় অব্রের জন্য প্রতিনত হয়েছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো। তারা দুজন ফিরে গেল মুন প্যালেসে, শহরের আলো আঁধারি ভেদ করে শহরের চিরচেনা একটি একতলার প্রীতীয় প্রতীকের দিকে। পরের দিন অব্র বসে আছে ডবল এ হাউসে এর একটি আবদ্ধ ঘরে, আয়েশি ভঙ্গিতে চেয়ারের পেছনে হেলান দিয়ে। রুমো পরিবেশ ভারী। জানালার বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ। আরেকদিকে নীরব জেরা চলছে। তার সামনে বসে আছে পুলিশ অফিসার ডায়েন মিলান দৃঢ় দৃষ্টিতে, শীতল অভিব্যক্তি, হাত পা জড়ো করা। দৃষ্টি তার অভিব্যক্তি। হাত পা জড়ো করে বসে থাকা এই মানুষটি শহরে এক আলোচিত ঘটনার তদন্ত করছে, ডেভিডের খুন। হাত পা বাঁধা চেয়ারের সাথে, মুখে তুলো গুজে রাখা।